এর উত্তরগুলো কেমন করে করতে হয় সেটা বুঝে নেওয়া। কারণ ইংলিশে মুখস্থ করার কিছু নাই, যেটা আছে সেটা হলো রিডিং কম্প্রিহেনশন। যদি রিডিং বুঝতে পারিস আর স্ক্যানিং করতে পারিস যে কোন জায়গায় উত্তরটা আছে, চোখের দৃষ্টি যদি ভালো হয় যে কোন জায়গায় ওয়ার্ডটা আছে, কিছু ওয়ার্ডের খেলাই হলো তোদের ইংলিশ, মানে তোরা যে পরীক্ষা দিবি 90 নম্বরের, কেউ যদি ওয়ার্ডের খেলাটা বুঝতে পারিস তাহলে কিন্তু ইংলিশ হয়ে যাবে। এবং এতে খুব বেশি পড়তেও হয় না, একটু প্র্যাকটিস করতে হয়, শুনতে হয়। তাই তোদের লিখার কিছু দরকার নাই, শুধু দেখ 40 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা টাইম। মডেল সেট নাম্বার 2, কোশ্চেন ব্যাংক হচ্ছে ডাব অ্যান্ড ডাক। সেকশন এতেই আসবে, দেখ রিডিং সিন, রিডিং সিনটা আমি পড়ছি, ঠিক আছে? তারপর যখন তোদের অ্যান্সার করতে বলবো তখন তোরা অ্যান্সার বলবি আমাকে। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট, আমি অনুভব করলাম, অ্যাট সি। অ্যাট সি মানে কি সমুদ্রে? না, সি মানে সমুদ্র, কিন্তু এখানে অ্যাট সি মানে সমুদ্রে নয়। অ্যাট সি মানে বলতে পারো একেবারে হতভম্ব অবস্থা, বা বলতে পারো একেবারে অসহায় অবস্থা। কোনো মানুষ যখন অসহায় অবস্থা হয়ে যায় তখন বলতে পারো সে রয়েছে অ্যাট সিতে। বলি না আমরা সমুদ্রে পড়ে গেছি, মানে আমি সমুদ্রের মাঝখানে পড়ে গেছি, মানে আমার আর সুরক্ষা কবচ বলে কিছু নাই। তো সেটাই বলতে চাইছে, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে আমি মানে একেবারে হতভম্ব হয়ে গেলাম, একেবারে অসহায় হয়ে পড়লাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড, আমি কখনো ডিরেক্টলি মানে একেবারে ডাইরেক্টলি বা একেবারে প্রত্যক্ষভাবে হাঁটিনি। ওয়াক মানে হাঁটা, হাঁটিনি কার সঙ্গে? উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন, প্রিজন মানে কি? প্রিজন মানে জেল, আমি কখনো জেলে যাইনি। অ্যাট হিজ কল, তার ডাকে। অথবা মেড এনি স্যাক্রিফাইস, মেড মানে করিনি, সব নট আছে আগে। কি করিনি? স্যাক্রিফাইস করিনি। স্যাক্রিফাইস করা মানে কি? আত্মত্যাগ করা। কিসের জন্য? ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। আমি এই কাজগুলো কিছুই করিনি। কে বলছে? আমাদের লেখিকা নয়নতারা সেগাল, সে বলছে আমি এই কাজগুলো কিছুই করিনি আমাদের এই যে গান্ধীজি, আমাদের যে বাপুজি, তার সঙ্গে। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি। অ্যান্ড আদার ইয়ং পিপল, এবং আরো অন্যান্য ইয়ং যারা ছেলেমেয়েরা রয়েছে তারা, লাইক মি, আমার মতন। হ্যাড বিন, তারা কি ছিল? মেয়ারলি, শুধুমাত্র। অনলুকার্স, অনলুকার্স মানে কি জানো? যারা শুধুমাত্র দেখে। দেখবে রাস্তায় ঝগড়া হয়, কেউ অন্যায় করে কেউ ন্যায় করে, কিন্তু তবুও কিন্তু লোকেরা যে অন্যায় করে তার পক্ষেও কথা বলে না, তার বিপক্ষেও কথা বলে না, যে ন্যায় করে তার পক্ষেও কথা বলে না। তারা কি করে? শুধু দেখতে থাকে, মজা। তাই তো আমার তো ভালো লাগে যে রাস্তায় ঝগড়া হওয়ার পর দুজনের হাতে লাঠি দিয়ে দেই, মাথা ফাটাফাটি করবে, রক্ত পড়বে, আরো ভালো লাগবে দেখতে। তা আমরা কি অনলুকার? আমরা সবাই অনলুকার, এখনো তাই। এই যে ধরো বড় একটা ঘটনা ঘটলো আমাদের আরজিকর মেডিকেল কলেজে, আমরা সবাই কি অনলুকার? আমরা দেখছি, আমরা জানছি সব, কিন্তু দেখছি, আমরা কিছু করছি না। তো সেই সময় ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখনও মানুষজন তাই ছিল, অনলুকারই ছিল। বাট কিন্তু স্টিল আই ফেল্ট, তবুও আমি অনুভব করেছিলাম, অ্যাট সি। আবার দেখো, তবুও আমি কি অনুভব করেছিলাম? অ্যাট সি মানে, অ্যাট সি মানে মানে একেবারে অসহায়, তবুও অসহায় অনুভব করেছিলাম। কেন? কিসের জন্য? দেখো, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম কি? যে আই হ্যাড গ্রোন আপ, আমি বড় হয়ে উঠেছিলাম। উইদিন এ ম্যাজিক সার্কেল, এই ম্যাজিক সার্কেলে অনেকে বড় হয়ে উঠি বাবা মায়ের আদরে। বাবা মায়ের আদরে যত্নে আমরা বড় হয়ে উঠি, স্বাভাবিক এটা। যখন বাবা মা থাকে না তখনই আমরা বুঝতে পারি যে আমরা কি অবস্থায় আছি। তো সেটাই বলছে যে যদিও আমি এই গান্ধীজির সঙ্গে এই কাজগুলো করিনি, আমরা অনলুকারই ছিলাম, তার সঙ্গে হাঁটিনি, তার সঙ্গে কোনো অভিযানে যাইনি, তার সঙ্গে জেলে যাইনি, তবু আমি যে এই যে ম্যাজিক সার্কেলের সঙ্গে আমি বড় হয়ে উঠেছি এটা মনে হচ্ছে আমার। এবং আমি শুধু অনলুকারই ছিলাম, এবং আমার মতন বেশিরভাগ মানুষই অনলুকারই ছিল। ঠিক আছে, তাহলে বলো তো বাপুজির কেমন মনে হতো? সে খুব বেশি মানুষকে তোর সঙ্গে পাইনি, তার সঙ্গে খুব কম মানুষই হেঁটেছে। তারপরে দেখো, উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুজির যে মৃত্যু, এর সঙ্গেই আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি এবার বুঝতে পারলাম যে ম্যাজিক সার্কেলটা এবার চলে গেছে। অর্থাৎ যারা অনলুকার ছিল তারাও কিন্তু মনে মনে ভাবতো যে একজন তো আমাদের জন্য আছে, সে হচ্ছে গান্ধীজি। তারা করতে পারতো না কিছু, বা করতে যেতও না,
কারণ তাদের উপরে হামলা হতে পারত। কিন্তু তাদের মনে একটা শান্তি ছিল যে আমাদের জন্য লড়াই করার মতো কেউ একজন আছে, সে মহাত্মা গান্ধী। কিন্তু আজ যে গান্ধীজি নাই, এবার তারা বুঝছে, তাদের মতো নয়নতারা সেগুলো বুঝছে যে সে কিন্তু বড় লোক, যথেষ্ট বড় লোক ঘরের মেয়ে, তবুও কিন্তু সে আজকে কি অবস্থায় রয়েছে যে মনে হচ্ছে ম্যাজিক সার্কেল, এই যে আমরা ম্যাজিক সার্কেলের মধ্যে ছিলাম, এই যে আমরা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলাম, সেই বলয়টা যেন হারিয়ে গেছে। লিভিং মি, সে এটাকে আমাকে ছেড়ে গেছে আনপ্রোটেক্টেড। প্রোটেক্টেড মানে কি? প্রোটেক্ট করা মানে কি? কাউকে রক্ষা করা। আনপ্রোটেক্টেড মানে কি? আমাকে একেবারে অসহায় অবস্থায়, বা আমার আর কোনো রকমের মানে নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটাই বলছে আমাদের নয়নতারা সেন। উইথ অ্যান এফর্ট, প্রচেষ্টার সাথে, আই রোজ মাইসেলফ। দেখো, রাইজ মানে নিজে ওঠা, আর রোজ মানে ওঠানো। কিছু বোঝো? রাইজ মানে নিজে ওঠা, সূর্যকে ওঠানো হয় না, সূর্য নিজে ওঠে। আর এখানে বলছে আই রোজড, পাস্ট টেন্স রোজের, আমি ওঠালাম। কাকে ওঠালাম? মাইসেলফ, নিজেকে। আমি নিজেকে ওঠালাম মানে কষ্ট করে উঠলাম। আই আস্কড মাইসেলফ, আমি জিজ্ঞেস করলাম কাকে? মাইসেলফ, নিজেকেই জিজ্ঞেস করলাম। হ্যাড, এখানে হ্যাড আছে মানে এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে যদি তবে, এই অর্থে। হ্যাড বাপু লিভড, যদি বাপুজি বেঁচে থাকতেন, অ্যান্ড ডায়েড ফর নাথিং, এবং যদি মারা না যেতেন, কোনো কিছুর জন্যই যদি মারা না যেতেন। তোমরা জানো যে গান্ধীজিকে মারা হয়েছিল, একজন মানুষই মেরেছিল। কে মেরেছিল মনে আছে? নাথুরাম গডসে, সে মেরেছিল। এবং সে জানো, সে মেরে বলেছিলাম ঠিক কাজ করেছে। তো দেখো, দৃষ্টিভঙ্গি অনেকে আলাদা হয়। তো মনে রাখবে, এমন নয় যে গান্ধীজি শত্রু ছিল না, গান্ধী শত্রু ছিল, সে মেরেছিল, তার কারণ ছিল। তো ইতিহাস আমরা সম্পূর্ণ জানি না এখন, ইতিহাস বইয়ে যা পড়ি সেটা যে সম্পূর্ণ সত্যি তাও নাও হতে পারে। তারপরে দেখো, হাউ কুড আই শো ইজিলি লুজ, হাউ কেমন করে আমরা পারি, ইজিলি লুজ সহজেই হারাতে, কারেজ সাহস, হোয়েন যখন, হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তাহলে সে নাই, তাহলে আমরা সাহস কেন হারাতে পারি, কেন আমরা হারাবো? এবার নয়নতারা সেখানের মধ্যে প্রশ্ন আসছে কি, যে বাপুজি নাই, আমাদের লিডার যখন নাই, তাহলে আমরা তাহলে কি সাহস হারিয়ে ফেলবো? না। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্য, আমার ক্ষমতা এতটা উইক নয়, এতটা দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি ফক মানে সাধারণ জনগণ, বাট ফর বাপু, বাপুর জন্য নয়। অর্থাৎ এখানে কি বলছে, যে মিলিয়নস অফ পিপল হতে পারে যে সাধারণ মানুষ, কিন্তু বাপুর জন্য তারা সাধারণ মানুষ ছিল না। বাপু প্রত্যেকটা মানুষকে সম্মান করত। তারপরে দেখো, হি ব্রট দেম আউট, সেই তো তাদেরকে বের করে নিয়ে এসেছিল। দেম মানে তাদেরকে কি করেছিল? ব্রট আউট, বের করে আনা। কোথা থেকে? ইনডিফারেন্স থেকে। ইনডিফারেন্স মানে উদাসীনতা, যা হচ্ছে হোক, আমরা তো সবাই উদাসীন। বিশেষ করে শিক্ষিত মানুষ যারা, তথা কথিত শিক্ষিত মানুষ যারা চাকরি করে, যারা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আছে, সমাজ যা হবে হয়ে যাক, আমি তো পয়সা পেয়েছি, আমি তো খেতে পেয়েছি, সবাই তাই হয়ে গেছি না আমরা? তো আমরা ইনডিফারেন্স, আমরা উদাসীন, আমরা প্রতিবাদ করি না। তখনও তাই ছিল, তখনও মানুষ কিন্তু খেতে পেত না, তবু উদাসীন ছিল। পেটে ভাতটাও পেত না, মানে দুবেলা ভাত জুটতো না। আমরাও ছোটবেলায় ভিজে ভাত খেয়ে মানুষ হয়েছে। তো দেখো, সে উদাসীন মানুষদেরকে বের করে আনা। অ্যান্ড অ্যাওকেন্ড, অ্যাওকেন্ড মানে কি বলো? তাদেরকে জাগিয়ে তোলা। কোথা থেকে? দেম তাদেরকে, টু অন অ্যানাদার সাফারিংস, যে একে অপরকে সাহায্য করা। অর্থাৎ ওই সময় যখন আমাদের পাশে কেউ নাই, তখন আমাদের উচিত কি? একে অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়া। এই কাজটা করতে পেরেছিলেন কে? আমাদের বাপু, অর্থাৎ গান্ধীজি। এটা বড় মানে ছোট কাজ ছিল না, যথেষ্ট বড় কাজ ছিল। হোয়াট ইফ, কি হতে পারে? নাও বাপু ইজ গান, বাপু চলে গেছে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো রয়েছি। ইয়ং, আমরা যুবক, অর্থাৎ আমরা আমাদের এখনো ভিগার রয়েছে, ক্ষমতা রয়েছে, আমরা স্ট্রং, আমরা শক্তিশালী। অ্যান্ড প্রাউড, আমরা গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার, তার যে ব্যানার, ব্যানার মানে কি বলতো? কি ব্যানার মানে? বিভিন্ন ব্যানার হয় না, পোস্টার হয় না? তার যে ব্যানার, তার পোস্টার কি ছিল? অহিংসা। তার পোস্টার কি ছিল? ইংরেজদের চলে যেতে বলা, অত্যাচার না করা, মনুষ্য মানে মানুষের যে ধর্ম, মানুষকে অত্যাচার না করা, সেই ধর্ম, তার যে ব্যানার, তাকে বহন করার জন্য আমরা গর্বিত, আমরা যথেষ্ট স্ট্রং, যথেষ্ট ইয়ং। বিফোর আস, আমাদের সামনে যে ব্যানার রয়েছে তাকে আমরা বহন করতেই পারি। বাপু হ্যাড ফার্স্ট আগে, বাপু মারা গেছে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ, তার ভারতবর্ষ চালিয়ে যাবে। টু লিভ ইন হিজ চিলড্রেন, তার ভারতবর্ষ কিন্তু তার যারা শিশু বাচ্চা,
অর্থাৎ এখনকার যারা ছেলে মেয়ে তারা কিন্তু তার ভারতবর্ষকে চালিয়ে যাবে, কখনোই থেমে থাকবে না। এবার দেখো, এটা আমরা পড়লাম, এটা ভালো করে বারবার পড়ানোর কারণ হচ্ছে এটা তোমাদেরকে পড়াইনি আমি, এটা তোমাদেরকে আমি পড়াইনি, বাদ বাকি দুটো পড়িয়েছি, তাই একটু ভালো করে পড়াচ্ছি। দেখো নম্বর এতে কি আছে বলো, এগুলো আসবে 2 নম্বর, খুব সোজা, ইজিলি পারবা। প্রথমে কি আছে 1 নম্বর, ইন দ্য এক্সপ্রেশন হি ব্রট দেম আউট অফ দ্য ইনডিফারেন্স, দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট মিন্স উদাসীনতা, মানে যার কোনো কোথাও আগ্রহ নাই সেটাই উদাসীনতা। এবার দেখো নান অফ দিস তো আছে একটা, এগার মানে আগ্রহী, তাহলে যে উদাসীন সে কি আগ্রহী হবে? আগ্রহী হবে না, তাহলে এটা হবে না। এবার বলছে ল্যাক অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ, ল্যাক মানে অভাব, আগ্রহের অভাব, সেটাই তো উদাসীনতা, তাই তো? তাহলে এটাই হবে অ্যান্সার। কিন্তু তোমরা কোথায় দিবা? এই জায়গাটায়, এই বক্সে তোমাদের টিক মার্ক দিতে হবে। আর সিমিলারিটিস মানে একই রকমের, তো ইনডিফারেন্স মানে একই রকমের নয়, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর, দ্য অথার ফেল্ট, অথার মানে লেখক বা লেখিকা অনুভব করেছিল, সি হ্যাড গ্রোন আপ উইদিন, এটা পারবে, ইজিলি পারবে, বলো কি হবে? সি এরটা ম্যাজিক সার্কেল, একদম। তারপরে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বাপু ব্রট দ্য অর্ডিনারি ফক আউট অফ দ্য ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু, ইজিলি পারবে এটা করতে, দেখো এটা ইজিলি পারবে। বাপু ব্রট দ্য অর্ডিনারি ফক মানে জনগণ, আউট অফ ইনডিফারেন্স উদাসীনতা থেকে বের করে আনা, মানে অ্যাওকেন্ড দেম টু কোথায় আছে এই সেন্টেন্সটা খুঁজে বের করো, তাহলেই পারবে। অ্যাওকেন্ড দেম টু, দেখো এখানে আছে, লক্ষ্য করো অ্যাওকেন্ড দেম টু আছে, তাহলে এইটুকু লিখতে হবে, অন অ্যানাদার সাফারিং, এইটুকু লিখলে তোমাদের 1 নাম্বার। তাহলে দেখো তো ইতিহাস ভূগোলের মতন পড়তে হচ্ছে না, জাস্ট তোমাদেরকে ইন্ডিকেট করা শিখতে হচ্ছে। যদি ইন্ডিকেট করা শিখে যাও, একটু যদি বুঝে পড়ো, তাহলে কিন্তু ইংলিশে নাম্বার ভালো আসবেই আসবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো নেক্সট, নেক্সট কি আছে বলো? নেক্সট দ্য ন্যারেটর, দেখো এই যে ন্যারেটর, ন্যারেটর মানেও বক্তা, ঠিক আছে? আবার দেখো এখানে কি পেলাম? অথার, অথার কোথায় পেলাম? অথার মানেও বক্তা। দ্য ন্যারেটর ফেল্ড স্ট্রং অ্যান্ড প্রাউড টু, পারবে এটা করতে। দ্য ন্যারেটর ফেল্ড স্ট্রং অ্যান্ড প্রাউড টু, কথাটা বের করো তো, কোথায় আছে বলো? দেখো এখানে লাস্ট লাইনে আছে, ভালো করে দেখো, প্রাউড টু আছে, বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তাই তো? এখানে কিন্তু আস লেখা যাবে না, আস হবে দেব, আমাদের নয় তাদের, দেব হবে, বাস এইটুকুই পার্থক্য। এগুলো মনে রাখবা যে প্রোনাউন গুলোর পরিবর্তন হয়। এবার ন্যারেটর বলছে আমাদের, তুমি কি বলবা? আমাদের বলবা না তাদের বলবা? তাদের, সেই হিসাবে আমাদের আস না হয় দেব, এইটুকু পার্থক্য। বাদ বাকি এখান থেকে পুরোটাই লিখলেই তোমাদের সেন্টেন্স কম্পিটিশন হয়ে যাবে। বলো বুঝতে পারছো কি পারছো না? আচ্ছা তারপরে দেখো, এবার তোমাদের যেটা যেটা সবচেয়ে অসুবিধা হয়, যেটা সবচেয়ে কঠিন লাগে এবং 2 নম্বরের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর করা। এখানে একটা প্রশ্ন আছে, দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর রোজ হিমসেলফ, কেমন করে ন্যারেটর নিজেকে তুলেছিল, ফ্রম বিং অ্যাট সি মানে একেবারে হতভম্ব হয়ে যাওয়ার পর বা অসহায় হয়ে যাওয়ার পর, আফটার বাপুস ডিমাইস, এই ডিমাইস মানে মরণ, ডিমাইস মানে মরণ, বাপুজির মরণের পরে কেমন করে আমাদের যে ন্যারেটর সে নিজেকে তুলেছিল। নিজেকে তোলা মানে এই বসে থেকে ওঠা নয়, জাগা মানে এমনি ওই ঘুম থেকেও জাগা নয়, এই জায়গা অন্য জায়গা, এই জায়গা দেশের জন্য লড়াই করার জন্য জায়গা, এই জায়গা উঠে দাঁড়ানো, দেশের জন্য দাঁড়ানো। তা কেমন করে দাঁড়িয়েছো, এটা হচ্ছে প্রশ্নের তোমার প্রশ্ন। তুমি উত্তর কেমন করে লিখবা? উত্তর লেখার সময় কি করবা? এখানে সাবজেক্ট কোনটা বলো, বলো আমাকে। ডিড এর পরে সাবজেক্ট পাবা, ডিড এর পরে কে আছে? দ্য ন্যারেটর, তাই তো? ডিড আছে, দ্য ন্যারেটর আছে, আমরা কি লিখবো? দ্য ন্যারেটরটা আগে লিখবো, দ্য ন্যারেটর হলো। এবার আমরা কি লিখবো বলো? রোজের 2 নম্বর কি হবে? রোজ 2 নম্বর কেন বসাবো? কারণ ডিড রয়েছে না, ডিড রয়েছে না। এই রোজ মানে ওঠানো, এ ওঠানো, নিজেকে ওঠানো, এ ওঠানো ভার্ব, তাহলে রোজ, তারপরে কি হবে? হারসেল, সে নিজেকে উঠিয়েছিল, হারসেল। দেখে দাও পুরোটাই, ফ্রম বিং অ্যাট সি অর্থাৎ হতভম্ব অবস্থার পর থেকে, আফটার বাপুজ মানে বাপুজির বা গান্ধীজির ডিমাইস বা মরণের পরে। এবার কি লেখা আছে? কেমন করে, কি লেখা আছে? কেমন করে উঠিয়েছিল না, কেমন করে, প্রশ্নের উত্তর এখানেই আছে, খুঁজে বের করো কেমন করে উঠিয়েছিল।
কোথায় পাচ্ছ এটা? রোজ হারসেলফ বা হিম মাইসেলফ, আমি নিজেকে উঠিয়েছিলাম, বলো কোথায়? এইখানে আছে, দেখো। পেয়েছো? পেয়েছো কি না পাওনি বলো? পেয়েছো কি পাওনি? আচ্ছা এইখানে আছে, দেখো আই রোজ মাইসেলফ, তাই তো? উইথ অ্যান এফর্ট, তাহলে কেমন করে? এইটুকুই উত্তর, উইথ অ্যান এফর্ট, প্রচেষ্টার মাধ্যমে। তাহলে লাস্টে গিয়ে আমরা কি লিখবো? লাস্টে গিয়ে আমরা এইটুকুই লিখবো, এটার পরে উইথ অ্যান এফর্ট, উইথ অ্যান এফর্ট। দেখো তোমাদের অ্যান্সার হয়ে গেল, এর মধ্যে অ্যান্সার ছিল। আমি অনেককে দেখেছি এই কোশ্চেনগুলোর উত্তর লিখতে গিয়ে অনেক বড় বড় 3 লাইন 4 লাইন 5 লাইন লিখে দেয়, না অত লিখতে হবে না। দেখো এই পুরোটা তুমি প্রশ্ন থেকে লিখেছো, আর এই উইথ অ্যান এফর্টটা কি থেকে লিখলে? তোমাদের যে টেক্সটটা তুলে দেওয়া আছে সেখান থেকে লিখলে। তাহলে কোনটা লিখতে হবে, কোন প্রশ্নের উত্তর বুঝবে কেমন করে? তোমাকে ভালো করে খুঁটিয়ে প্রত্যেকটা লাইনকে পড়তে হবে, তাহলেই কাজ তোমাদের শেষ। এবং এটা মুখস্থও করতে হবে না, এটা তো তোমাদের কোশ্চেন পেপারে দেওয়াই থাকবে, ফলে এটা জাস্ট তোমাদের পড়ে বুঝতে হবে। এটুকু করতে পারলেই কিন্তু কাজ কমপ্লিট। বুঝতে পেরেছো? তারপরে চলে এসো, এবার চলে এসো। দেখো এটা কিন্তু পরীক্ষায় পড়বেই, কবিতাটা দেখো। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এটা কোনখান থেকে বলো? ফ্যাবল থেকে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, কি মনে করি? ইট নো ডিসগ্রেস, যে এটা কোনো অপমানজনক নয়। টু অকুপাই, অধিকার করে রাখা, মাই প্লেস, আমার জায়গা। আমি যে আমার জায়গায় আছি, আমি যে ছোট্ট একটা প্রাণী, তার জন্য যে আমি লজ্জিত বা আমার যে অপমান হচ্ছে, তা কিন্তু আমি মনে করি না। ইফ, যদি, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতন বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতন ছোট নও। অর্থাৎ এখানে বলতে চাইছে আমাদের যে স্কুইরেল, যে বড়র গুরুত্বও রয়েছে, ছোটর গুরুত্বও রয়েছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতন অর্ধেকটাও প্রাণবন্ত নও। পাহাড় তো একদম নিশ্চল, স্থির, স্টিল, কিন্তু দেখবে তোমরা যারা স্কুইরেল তারা কত প্রাণবন্ত হয় ছোটবেলায়। ঠিক আছে? আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। কি অস্বীকার করব না? ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, যে তুমি তৈরি করতে পারো একটা সুন্দর স্কুইরেলদের, কাঠবিড়ালিদের ট্র্যাক। ট্র্যাক মানে রাস্তা। দেখবো পর্বতের গায়ে প্রচুর রাস্তা হয়, ছোট ছোট মিডলে ঢোকার বা ভেতরে রাস্তা হয়। সেই রাস্তাগুলো কি হয়? কাঠবিড়ালিগুলো ঠান্ডায় থাকতে পারে, সেই জন্য কিন্তু সেই রাস্তা তৈরি করতে পারে কে? কে তৈরি করতে পারে? কাঠবিড়ালি নয়, সে বলছে কাকে? তোমার মাউন্টেনকে। মাউন্টেনের মধ্যেই তো হয়, তাহলে কে তৈরি করে? মাউন্টেনই তৈরি করে, মাউন্টেন না থাকলে তৈরি হতো না। তো সেটাই বলতে চাইছে। তো আর কিছু নাই, এইটুকুর মধ্যে অ্যান্সার করতে হবে। কি আছে বলো এক একটা? দ্য স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই, কে স্কুইরেল ট্র্যাক তৈরি করবে? মাউন্টেন, স্কুইরেল, গড, মাউন্টেন। অ্যান্সার বলো। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, এটা আসে পরীক্ষায়। স্প্রাই মানে কি? প্রাণবন্ত, এনার্জিতে ভরপুর। কোথায় আছে বলো? দেখো, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, জীবন এবং উৎসাহে ভরপুর, তাকে আমরা বলি কি? তাকে আমরা কি বলবো? লাইফ অ্যান্ড এনার্জিতে ভরপুর হলে কি হয়? প্রাণবন্ত। এক কথা আমরা বলি প্রাণবন্ত। ঠিক আছে? অনেক ছেলে মেয়ে দেখবে প্রাণবন্ত, একদম খোলামেলা, একদম হেসে খেলে বেড়ায়, তার প্রাণবন্ত। আবার অনেক ছেলে একদম গাদ্দা হয়ে বসে থাকে, সে প্রাণবন্ত নয়। কিন্তু তোমরা কাঠবিড়ালিকে দেখেছো একদম ছুটে বেড়ায়, সে প্রাণবন্ত, সেটাই বলছে। এবার দেখো আবার আসে কোশ্চেন, হোয়াই, হয় মানে কি বলো? কেন? ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক, কেন স্কুইরেল মনে করে ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ অন প্লেস, সে যে তার নিজের জায়গায় আছে এটা থাকার জন্য সে নিজের প্রতি অপমান বোধ কেন করে না বলে তোমার মনে হয়? কেন করে না বলো? এটার উত্তর আমরা কি করে লিখবো? এই যদি অ্যান্সার লিখতে হয়, তাহলে অ্যান্সারটা শুরু করবো কেমন করে? এটা হচ্ছে প্রশ্ন। দেখো এখানে আছে স্কুইরেল, তাই না? তাহলে কি লিখবো? দা স্কুইরেল, দা স্কুইরেলটা আগে লিখবো। দেখো এবার কি লিখবো? থিঙ্ক আছে, থিঙ্কের পাস্ট টেন্স হবে কি? কি হবে থিঙ্কের? আমরা কি লিখবো? থিঙ্ক লিখবো না কি লিখবো? হ্যাঁ একদমই তাই। দেখো ডাজ আছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট আছে, ডাজ হয়, তাই থিংসও হবে। তাহলে দ্য স্কুইরেল থিংস, কি থিংস করে? ইট নো ডিসগ্রেস। কোথেকে লিখছো এটা তোমরা? বই, তোমার কোশ্চেন থেকেই লিখছো। টু অকুপাই, অকুপাই হিজ ওন প্লেস, অর্থাৎ সে যে ছোট, এটার মানে তার জন্য সে যে ডিসগ্রেস ফিল করে না। কেন? প্রশ্ন ছিল কেন বলো? দেখো এখান থেকে উত্তর পেয়ে যাবে। দেখো বিকজ দিয়ে অ্যান্সার করবে, তাই তো? বিকজ দেখবে, কারণ হি ইজ, সে কেমন? একদিকে স্মল অ্যান্ড স্প্রাই, স্প্রাই মানে কি? প্রাণবন্ত, তাই না?
এটা বই থেকে উত্তর পাচ্ছ ও কি মানে কার্বেলের গুণ প্রকাশ করে তাহলে হয়ে গেল যে বিকজ হি ইজ স্মল অ্যান্ড স্পাই, সে ছোট এবং প্রাণবন্ত, সেই জন্য সে কিন্তু ডিসট্রেস ফিল করে না। বলো বুঝতে পারলা কি পারলো না? হয়েছে। এবার আনসিনে চলে আসো, আনসিন প্যাসেজটা আমরা করব। দেখো গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং মানে কি? এই যে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল মানে কি? গ্লোব থেকে এসছে, গ্লোব মানে পৃথিবী, এখানে গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর যে গরম। এদিকে তাকাও, ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে কি একটা প্রসেস, হোয়েন যখন দ্য আর্থ হিটস আপ, যখন পৃথিবী গরম হয়ে ওঠে, অ্যান্ড দ্য টেম্পারেচার রাইজেস, এবং টেম্পারেচার বা উষ্ণতা বৃদ্ধি পায়। দিস হ্যাপেন্স, এটা হয়, হোয়েন যখন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ, যখন বৃদ্ধি পায়, ইন দ্য প্রোডাকশন অফ গ্যাসেস, কিছু গ্যাসের প্রোডাকশন বৃদ্ধি পায়। কি গ্যাস? লাইক কার্বন ডাই অক্সাইড গ্যাস, ওয়াটার ভেপার গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্যাস, মিথেন গ্যাস। জানো মিথেন গ্যাস কি থেকে হয়? প্লাস্টিক, প্লাস্টিক যেগুলো থাকে, প্লাস্টিক পচে গিয়ে, প্লাস্টিক তো পচে না, প্লাস্টিক একটা, প্লাস্টিক থেকে যখন গরম হয়, প্লাস্টিকে যখন গরম সূর্য পড়ে তখন একটা গ্যাস বেরোয়, সেটা হচ্ছে মিথেন গ্যাস। হুইচ আর নোন, যেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস, এই গ্যাসের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়, ঠিক আছে। দিস গ্রিন হাউস গ্যাসেস ট্র্যাপ হিট, অর্থাৎ এই গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে হিট, তাপমাত্রাকে গ্রহণ করে নেয়, অ্যান্ড লাইট, আলো গ্রহণ করে, ফ্রম দ্য সান, সূর্যের কাছ থেকে, ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বা আবহাওয়া তার মধ্যে গরম চলে আসে, অ্যান্ড দিস, এবং এটা ইন টার্ন পরিবর্তে ইনক্রিজেস, বৃদ্ধি করে, দ্য টেম্পারেচার মানে তাপমাত্রা, অ্যান্ড কজেস গ্লোবাল ওয়ার্মিং, কি ঘটায়? গ্লোবাল ওয়ার্মিং ঘটায় বা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। সেন, সুতরাং দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি, আমরা এখন 21st সেঞ্চুরিতে আছি, এই যে বিংশ শতাব্দীর শুরুতে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ আর্থ, পৃথিবীর যে গড় তাপমাত্রা, হ্যাজ রাইজেন বাই 0.8 ডিগ্রি সেলসিয়াস, মানে কম নয়, 1 ডিগ্রি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া মানে কম ব্যাপার নয়, 0.8 ডিগ্রি। এবার 2021-এ তোমরা দেখবে আরো বেড়ে গেছে, এটা আস্তে আস্তে আরো বাড়ছে কিন্তু। হ্যাঁ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে, দ্য ক্লাইমেট চেঞ্জেস ইজ কজিং, এখন লক্ষ্য করো আমাদের যে পশ্চিমবঙ্গ, লক্ষ্য করো এখন খুব ভালো করে বর্ষা হয় না, লক্ষ্য করেছো? গ্রীষ্ম চরম, বেশিরভাগই গ্রীষ্মকাল, শীতকাল খুবই অল্প হচ্ছে, এবং এই জন্য কি হচ্ছে, শীতকাল যেহেতু অল্প সময়ের জন্য থাকছে, সেজন্য এবছর আমি শীতের কোনো পোশাকই কিনিনি, জানি বেশি দিন শীত থাকবে না, সেজন্য শীতের পোশাক কিনতে হয়নি, ঠিক আছে। দেখো লং টার্ম থাকছে চেঞ্জেস টু দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশে একটা পরিবর্তন করছে। দ্য সি লেভেল ইজ রাইজিং, সমুদ্রের লেভেল উঠছে, কেন বল দেখে? সমুদ্রে যত জল আছে তার চেয়ে অনেক বেশি জল রয়েছে বরফ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, তোরা জানিস দক্ষিণ মেরুতে বরফ আছে, দক্ষিণ মেরুটা কি পুরো বরফে ভরপুর, সে বরফ কমছে, ওখানে কারা থাকে? পেঙ্গুইনরা থাকে, দেখবি, হ্যাঁ তোর ভূগোলে পড়বি, দক্ষিণ মেরুতে কারা থাকে? পেঙ্গুইনরা থাকে, ওখানে বরফের ওই জায়গাটা দেখবি গ্লোবের সাদা হয়ে থাকে, ওটা কমছে, বরফ কমছে কেন? যদি বিশ্ব উষ্ণায়ন হয় তাহলে মেরু প্রদেশের বরফ কি হয়ে যাবে? জল হয়ে যাবে, অটোমেটিক ভাবে কি হবে? যে সমুদ্রের জল বাড়বে, তাহলে কি হবে? বন্যা হবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্ড, এবং দেখ দেখ কি, এটা বুঝতেও পারছি না, আর্কটিক সি এশিয়া ইজ মেল্টিং, মানে সি আইস, অর্থাৎ সমুদ্রের যে বরফ সেটাও বলছে, মোর ইন্টেন্স, আরো ঘন যে হ্যারিকেনস আর অ্যাপ্রোচিং আওয়ার কোস্ট লাইনস, হ্যারিকেন এক ধরনের ঝড়, হ্যারিকেন এক ধরনের ঝড় পাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড মোর গ্লেসিয়ার্স, গ্লেসিয়ার মানে কি বলতো? হিমবাহ, হিমবাহ গলে যায়, দেখবি হিমবাহ গলে গিয়ে বিভিন্ন রকমের, ভূগোলে পড়েছিস, হিমবাহের সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি হয়, সেই হিমবাহগুলি গলছে। আর দেখ রিট্রেটিং ফ্রম দ্য মাউন্টেন, পর্বত থেকে নিচের দিকে নামছে হিমবাহ, পর্বতের উপরে কি থাকে? প্রচুর হিমবাহ থাকে, মানে প্রচুর বরফের চাই থাকে, সেগুলো নেমে আসছে, জল হয়ে যাবে। মাউন্টেন ভ্যালি, দেন অনস ফিল্ড, যেটা একসময় পরিপূর্ণ ছিল। ওয়ার্মার টেম্পারেচার, এই যে গরম আবহাওয়া, হ্যাভ লেড টু মোর ইন্টেন্স রেনফল, অনেক বৃষ্টিপাত হচ্ছে, ইন সাম এরিয়াস, কিছু এরিয়ায় এত বৃষ্টিপাত হচ্ছে এই কারণে, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। দিস ক্যান কজ, এটা ঘটাচ্ছে কি? ফ্লাডিং, বন্যা ঘটাচ্ছে। হায়ার টেম্পারেচার, অতিরিক্ত তাপমাত্রা, কজ ড্রটস ইন সাম এরিয়া অফ ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো কোনো জায়গায় ড্রট মানে খরা হচ্ছে, কোথাও বন্যা কোথাও খরা, একদম পুরোপুরি
আবহাওয়া, দেখ সব জায়গায় সবকিছু হবে না, কোথাও খরা হবে, কোথাও বন্যা হবে, নিয়ম অনুসারে, সেখানকার আবহাওয়া অনুসারে। এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে, কজিং এ ডিক্লাইন ইন দ্য, ডিক্লাইন মানে কমে যাওয়া, ইন ক্রপ প্রোডাক্টিভিটি। ক্রপ মানে কি বল দেখি? শস্য। শস্য মানে আমাদের যে খাবার দাবার, তার প্রোডাকশন কিন্তু কমছে। হুইচ মে লিড টু flood storage, heat waves have become common and more living species are becoming endangered। মানে অনেক স্পেসি যারা রয়েছে, সামুদ্রিক প্রাণী বা অন্যান্য যারা প্রাণী রয়েছে, যারা গরম সহ্য করতে পারছে না, তারা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠলে পাখির ডাক এত ভালো লাগতো, এত প্রচুর পাখি ডাকতো, প্রচুর পাখি আশেপাশে ঘুরে বেড়াতো। তোরা এখন ভোরবেলায় উঠলে কোনো পাখির ডাক পাস না, একদমই পাস না। ঠিক আছে, এটা কিন্তু শুধু গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই নয়, আমাদের যে বিভিন্ন রকমের রেডিয়েশন আসছে, এই যে টাওয়ার বা অন্যান্য কিছু, এর ফলে কিন্তু ক্ষতি হচ্ছে। ঠিক আছে, অনেক দেখ সব জিনিসেরই ভালো মন্দ আছে, এটা মনে রাখবি। কোনো জিনিস সম্পূর্ণ ভালো হয় না, তেমনি কোনো জিনিস সম্পূর্ণ খারাপও হয় না। ঠিক আছে, তো যেমন কিছু জিনিস রয়েছে, যেমন ধর এসি, শহরে কি হয়, এসি লাগায়, ঘর ঠান্ডা হয়, আর এসির পেছন দিক কি জানিস? গরম, ওদিকে গরম হয়, পুরো গরমটা একদম, পেছন দিক যত গরম হবে, সামনের দিক তত ঠান্ডা হবে। যত বেশি টনের এসি লাগাবি, পেছন দিক বেশি গরম হবে। এবার ভাব, কত ফ্ল্যাটে, প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে এসি, প্রত্যেকটা ঘরে, ওগুলো দেখবি সেই জন্য শহরে বেশি গরম লাগে আমাদের গ্রামের চাইতে। আর গ্রামেরও গাছপালা কমে যাচ্ছে, ফলে আরো আমাদের সমস্যা হচ্ছে। তাই এগুলো জাস্ট আমি তোদের আনসারটা বোঝালাম। এবার দেখ এখান থেকে অ্যান্সার করবো আমরা, কি বলছে? দ্য অ্যাভারেজ, দেখ the average temperature of earth has risen since the beginning of, বল এ একদম 20th century হবে। তারপরে বল hurricanes affect hill area, coastal area, rural area আর suburban area। বল হ্যারিকেন কোন কোন জায়গায় এফেক্ট করে? হ্যারিকেন কটা বের করে পেয়ে যাবে। দেখ দেখ হ্যারিকেনটা বের কর। হ্যারিকেন কোথায় আছে? হ্যারিকেন আছে এফেক্ট কি? কোস্ট লাইন এরিয়া। কোস্ট মানে যেটা আমাদের ধর একেবারে প্রান্ত ভাগ পৃথিবীর, তাকে বলা হয় কোস্টাল এরিয়া। এটা হবে আনসার, বুঝতে পেরেছিস? কোস্টাল এরিয়া। এবার বল ড্যাশ হ্যাভ লেড টু দ্য ইন্টেন্স রেনফলস, কি কোনটা? কুলার টেম্পারেচার, মডারেট টেম্পারেচার, ওয়ার্মার টেম্পারেচার, হাই টেম্পারেচার, কোনটা হবে? বল না থাম, দেখ হাইটাও যা, হাই মানে উঁচু, ওয়ার্মারও গরম। এবার বইয়ে কি আছে দেখ, এটা মাথায় রাখবি সবসময়, যে তোদের টেক্সটে কি আছে, এই যে কোন জিনিসটা বাড়াচ্ছে, ইন্টেন্স রেনফল। দেখ তো ইন্টেন্স রেনফল কোথায় আছে, ভালো করে দেখ কোথায় আছে ইন্টেন্স রেনফল। নিচে থেকে 3 নম্বর লাইনে দেখ রেনফল। তাহলে এখানে কে ঘটাচ্ছে? দেখ তো এখানে ওয়ার্মার টেম্পারেচার, বুঝতে পারছিস? এখানে হায়ার নাই, যদি এখানে হায়ার থাকতো তাহলে ওখানে হায়ার হতো, দুটোই কিন্তু একই। হাই টেম্পারেচার মানেই ওয়ার্মার, কিন্তু বইয়ে যেটা আছে আমাদেরকে সেটাই করতে হবে, এটা মাথায় রাখবি সবসময়। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে বল? ওয়ার্মারই করতে হবে, কারণ বইয়ে ওয়ার্মার আছে। তারপরে দেখ ইজ নট এ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনটা নয়? কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন কিন্তু নয়। অক্সিজেন বলেছে, অক্সিজেন কি গ্রিন হাউস গ্যাস? তাহলে এইটা হবে অ্যান্সার, বোঝা গেল? কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য গ্যাসেস হুইচ কজ গ্লোবাল ওয়ার্মিং আর, কি কোন কোন গ্যাস? সেই গ্যাসগুলোর নাম বলে দে, বল কোন কোন গ্যাস, যে গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। উপরে আছে দেখ, আমি বলে দিচ্ছি দেখ, এখানে দেখ কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভ্যাপার, নাইট্রাস অক্সাইড, মিথেন, এই কটা। মিথেন এগুলোর নাম লিখে দিলেই তোদের, কিন্তু অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলি কিনা বল? বুঝতে পেরেছিস? তারপরে দেখ ওয়ার্মিং কজেস রিস্ট্রেট অফ। এবার দেখ গ্রামারে চলে আয়। গ্রামারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন একসঙ্গে পড়বে। দেখ আই ওয়াজ নাম দ্যাট শক। নাম মানে অসার হয়ে যাওয়া, কোনো কিছুর সাহায্য, কোনো কিছুর জন্য অসার হওয়া, উইথ বসে। আই ওয়াজ নাম উইথ শক মানে আমি আঘাতে অসার হয়ে গেছিলাম। অ্যাজ আই গট ইনটু তারপরে দ্য কার, যখন আমি ওই গাড়ির মধ্যে উঠলাম তখন আমি অসার হয়ে গেছিলাম। ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসে জানিস টিম ইন্ডিয়া এটা সাবজেক্ট, ওন V2, দ্য ম্যাচ অবজেক্ট। কিভাবে করবি? প্রথমে দা টিম, দা ম্যাচ আগে আসবে, দা ম্যাচ। এবার বি ভার্ব বসবে, ওনটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, 3 নম্বরে ওন, 1 নম্বর হচ্ছে উইন। তাহলে 2 নম্বর ফর্ম যদি ওন হয় তাহলে অ্যামিজার বসবে না ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ বসবে। এখানে ওনের 3 নম্বর কিন্তু ওনই হয়। তাহলে কি হলো? দ্য ম্যাচ ওয়াজ ওন বাই টিম ইন্ডিয়া, বাই টিম ইন্ডিয়া। কে লিখেছে এই এটা, এই তোমার কোশ্চেন ব্যাংকটা?
টিম ইন্ডিয়া প্রতিটা ম্যাচ এখন হারছে, হঠাৎ করে একটা ম্যাচ জিতে গেছিল, তাই এইসব জিনিস লাগে। এখানে লিখতে তো টিম ইন্ডিয়া লস দ্য ম্যাচ, টিম ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে, এটা লেখা উচিত ছিল। মাঝে মাঝে জিতে এসে বম ফুটছে। দেখ, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল সেড সামি টু হিজ ফাদার, চেঞ্জ দ্য ডিরেক্ট ইনডাইরেক্ট চেঞ্জ। বল, যখন তোরা কি করবি, ন্যারেশন চেঞ্জ করবি, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে লক্ষ্য করবি যে ওরা কোন ধরনের সেন্টেন্স। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, আর হ্যাভ দিয়ে শুরু হয়েছে মানে ইয়েস নো কোশ্চেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেড সামি টু হিজ ফাদার, তার মানে সামি সেড টু হিজ ফাদার, এটা হবে স্বামী সেড হয়ে যাবে কি আস্কড, জিজ্ঞেস করা, আস্কড হিজ ফাদার হলো, এটুকু লিখলি আস্কড হিজ ফাদার। এবার লিখবি ইফ বা ওয়েদার, আমি ইফ লিখলাম, ঠিক আছে। এবার ইফের পরে হ্যাভটা পরে চলে যাবে, ইউ আগে আসবে। ইউটা কে, তুমি, এটা কে, স্বামী বাবাকে বলছে তুমি, তা তুমিটা তার বাবা, তাহলে ইফ হিজ ফাদার, বোঝা গেল, ইফ হিজ ফাদার। এবার হ্যাভের পাস্ট টেন্স হয়ে যাবে কি হ্যাড, ইফ হিজ ফাদার হ্যাড। এবার কি হবে, রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার হয়ে যাবে হিজ টিচার বা দেয়ার টিচার, বোঝা গেল। তোমার আমাদের বলছো না, তুই বলবি তাদের, তাহলে কি লিখবি, রিটেন এনিথিং, হ্যাডের পরে রিটেন, রিটেন, তারপর কি লিখবি, এনিথিং, এনিথিং, তারপরে কি আছে, অ্যাবাউট আওয়ার টিচার হয়ে যাবে অ্যাবাউট দেয়ার টিচার, অ্যাবাউট দেয়ার টিচার। এভাবে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয়। তারপরে দেখ, দেখ তারপরে এটা কি বলছে, নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করো। দ্য ক্যালকুলেটর ইজ ইউজলেস, ক্যালকুলেটর এখন ইউজলেস, ব্যবহারযোগ্য মানে অযোগ্য, এটা নেগেটিভ করবি কি করে, দিস ক্যালকুলেটর ইজ ইউজলেস, তাহলে কি লিখবি, দিস ক্যালকুলেটর, ক্যালকুলেটর ইজ নট, ইজ নট নেগেটিভের নামবাচক, ইজ নট ইউজ ফুল, বোঝা গেল। দিস ক্যালকুলেটর ইজ নট ইউজ ফুল, ফুল মানে যোগ্য ব্যবহারের, আর লেস মানে ব্যবহারের অযোগ্য। প্রথমটাই বলেছে ক্যালকুলেটরটি হলো অযোগ্য ব্যবহারের, আর তার আমি কি বললাম যে ক্যালকুলেটরটি ব্যবহারের যোগ্য নয়, তাহলে নট ইউজফুল মানে ইউজলেস, বোঝা গেল। তারপরে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এখানে কি বলছে, ফ্রেজাল ভার্ব দিয়ে তুমি পূরণ করো, এখানে দেওয়া নাই। আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট, তুই এখানে করতে পারিস মেক আউট। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট মানে বুঝতে পারা। একটা নিউজপেপার রিপোর্ট অন দ্য কোলাপস অফ এ ব্রিজ ইন ইউর স্টেট, তাহলে এটা একটা রিপোর্টের পয়েন্ট দেওয়া আছে, যেমন ডেট অ্যান্ড টাইম, কোন টাইমে হয়েছে ঘটনাটা, প্লেস কোন জায়গায় হয়েছে, ইনসিডেন্ট কি হয়েছে, এর কারণ কি, ড্যামেজ কি হয়েছে, ক্যাজুয়ালিটি ক্ষয়ক্ষতি কি হয়েছে, কম্পেনসেশন ক্ষতিপূরণ কি দেওয়া হয়েছে, এই সবগুলো হলো কি রাইটিং। তোর এগুলো দিয়ে তোকে রাইটিং করতে হবে কি রিপোর্ট। পরের দিন তোদের আমি এই রিপোর্টটা লেখা শেখাবো, যাতে তোরা রিপোর্টটা শিখতে পারিস যে কোনো নিউজ পেপার রিপোর্ট কেমন করে লিখতে হয়।